আমন্ত্রণ নিউজ গ্যালারি অনুষ্ঠানে। এটিএন নিউজের প্রতি রাতের নিয়মিত অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমরা দিনের বিশেষ গুরুত্বপূর্ণ নিউজগুলো কিংবা যে নিয়ে আলোচনা হয়েছে বা আলোচনা হয়নি কিন্তু গুরুত্বপূর্ণ এমন কিছু সংবাদ নিয়ে আমরা আলোচনা করি, বিশ্লেষণ করি এবং সেই সঙ্গে এই সংশ্লিষ্ট নিউজের সঙ্গে বা এই খবরগুলোর সঙ্গে রিলেটেড কিছু অতিথি দেশ বিদেশ থেকে আমাদের সঙ্গে প্রতি রাতে যোগ দেন, তাদের সঙ্গে কথা বলি, বিশ্লেষণ করি এবং এই নিউজগুলোর এবং এই সংবাদগুলোর আসলে সমাজে কী ধরনের প্রভাব পড়তে পারে কিংবা ভবিষ্যতে কী ফলো আপ হতে পারে এই বিষয়গুলো নিয়ে আমরা একটু জানার চেষ্টা করি। এছাড়া কিন্তু আরও অনেক সেগমেন্ট আছে এই অনুষ্ঠানে। আমরা ধীরে ধীরে সব এই বিষয়গুলো জানতে চেষ্টা করব এবং অনেকগুলো ব্যাপার নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমে কি ব্যাপার নিয়ে আলোচনা করা যায় আজকের অনুষ্ঠানে? আজকে যারা এটি নিউজ সারাদিন দেখেছেন আজকে তারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে গত 3 দিন ধরে আমাদের টেলিভিশনে একটি সিরিজ আছে। আমাদের রিপোর্টার মনিরুল ইসলাম মিন্টু তিনি 6 পর্বের একটি সিরিজ করেছেন, যেখানে ঢাকার দূষণ নিয়ে, পরিবেশ দূষণ নিয়ে নানা তথ্য তুলে ধরে 6টি রিপোর্ট করেছেন। তো সেখানে একটি বড় 2টি রিপোর্ট আমি দেখেছি, সেখানে ঢাকার বায়ু দূষণ নিয়ে আলোচনা হয়েছে এবং তিনি তুলে এনেছেন যে ঢাকার বায়ুর অবস্থা বা বাতাসের অবস্থা এমন বাজে অবস্থা যে বিশ্বের 5টি দেশ, যেখানে শীর্ষ 5টি দেশ যেখানে বাতাসের অবস্থা খুবই খারাপ, সেখানে বাংলাদেশ 5টি দেশের মধ্যে রয়েছে, তালিকায় রয়েছে। অর্থাৎ খুবই বাজে অবস্থা। এবং তিনি একটি রিপোর্টে বলেছেন 2017 সালে একটা তথ্য দিয়েছেন, 2017 সালেই বায়ু দূষণজনিত কারণে বাংলাদেশে প্রায় 1,23,000 মানুষ মারা গেছে। তো একটা ভয়াবহ একটা সংবাদ। তো এই বিষয়টি নিয়ে আজকে কথা বলবো, বা ঢাকার আসলে বাতাস আসলে কোন অবস্থায় আছে, আমরা যে বাতাসটা নিচ্ছি, যে বাতাসে চলাচল করছি কী অবস্থায় আছে, সেটি নিয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে এখন যোগ দিয়েছেন অধ্যাপক ডক্টর আহমেদ কামরুজ্জামান মজুমদার। তিনি চেয়ারম্যান পরিবেশ বিজ্ঞান বিভাগ, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি। কামরুজ্জামান মজুমদার, আমাদের অনুষ্ঠানে স্বাগত আপনাকে। জি, ধন্যবাদ। আচ্ছা, আমরা যে অন্তত প্রথম দুটি রিপোর্টে আমি যেমনটি বলছিলাম যে দেখেছি যে ঢাকার বাতাসের অবস্থা খুবই খারাপ, খুবই বাজে অবস্থা, এবং বলছেন যে যে শীর্ষ 5টি দেশের মধ্যে একটি যেখানে বাতাসের অবস্থা খুবই খারাপ। আসলে আপনি তো গবেষণা করেছেন, আপনাকে আমি রিপোর্টে দেখেছি যে আপনি বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে বাতাসের অবস্থা মাপছেন, সব কিছু দেখছেন। আসলে ঢাকার বাতাসের অবস্থা কি অবস্থায় আছে? জি, ধন্যবাদ। ঢাকার বাতাসের অবস্থা বর্তমানে যে অবস্থায় আছে, বলা যায় যে শরণার্থী কালের সবচেয়ে খারাপ অবস্থাটি এখন আমরা ঢাকার মানুষরা অবস্থান করছি ইন টার্মস অফ এয়ার পলিউশন। আমাদের আজকে দিনে আমরা সকালবেলায় 502 বায়ুমান সূচকের দূষিত বায়ু আমরা সেবন করেছি, যেটি মানে শরণাতীতকালে এটি এমনটি আমরা কখনোই দেখতে পাইনি। এবং এই 502 বায়ুমান সূচক অর্থাৎ যেখানে 0 থেকে 50 পর্যন্ত বিশুদ্ধ বায়ু, সেখানে যদি 500 হয় তার মানে বিশুদ্ধ বায়ুর প্রায় 10 গুণ বেশি দূষণ। এটি কোনোভাবেই স্বাস্থ্যসম্মত না। এটিকে সূচকে হ্যাজার্ডিয়াস বলা হচ্ছে, অর্থাৎ দুর্যোগপূর্ণ অবস্থা। এবং এইরকম যদি দুর্যোগপূর্ণ অবস্থা 3 ঘন্টা কন্টিনিউস থাকে এবং পরপর 3 দিন এমনটি ঘটে, তাহলে বিশ্বের অনেক দেশেই বায়ু দূষণজনিত জরুরি অবস্থা, যেটা আমরা সাধারণত রাজনৈতিক বা অন্যান্য কোনো সমস্যার কারণে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। আচ্ছা, নর্মস হলো, প্র্যাকটিস হলো, যদি এইভাবে হয়, দূষণটা যদি পরপর 3 দিন এই অবস্থায় থাকে, তাহলে জরুরি অবস্থা ঘোষণা করা যেতে পারে। আমাদের 2019 সালে মহামান্য হাইকোর্ট কিন্তু বলেছিলেন যে আমরা যদি বায়ু দূষণ না কমাতে পারি, তাহলে স্বাস্থ্যগত জরুরি অবস্থার দিকে আমরা যেতে পারি। এখন আমরা ঢাকা শহরের 70টি স্থানের বায়ুর মান নিয়মিতভাবে আমরা পর্যবেক্ষণ করে থাকি এবং আমরা লক্ষ্য করছি যে এই 70টি স্থানের দিন এবং রাতের কোনো সময়ই আমাদের বায়ুর যে মানমাত্রা রয়েছে পরিবেশ অধিদপ্তর কর্তৃক যে 25 মাইক্রোগ্রাম প্রতি ঘনমিটারের ভিতরে, এটি আমরা কখনোই দেখি না। আচ্ছা, আমি একটা প্রশ্ন আছে আমার কাছে। আমার প্রশ্ন হচ্ছে, আপনাদের গবেষণায় কি এসেছে যে এই যে বায়ু দূষণের মূল কারণগুলো কি কি ঢাকায়? যে আমাদের গবেষণা আমরা লক্ষ্য করেছি ঢাকা শহরের প্রায় সব জায়গায় 2 থেকে 8 গুণ বেশি বায়ু দূষণ আছে। আর এটি সোর্স গুলোকে আমরা আইডেন্টিফাই করেছি দুটি ভাবে। একটি হলো আমাদের কিছু মানুষ সৃষ্ট কিছু উৎস আছে, আর একটি হলো প্রাকৃতিক কতগুলো অবস্থান, যেমন জলবায়ুগত অবস্থান। আমাদের এই শীতকালটাতে সাধারণত তাপমাত্রা কমলে কিন্তু বায়ু দূষণ বাড়ে। শীতকালের এই সময়তে বায়ুর চাপটা বাড়ে, যেটি আবার বায়ু দূষণ বাড়ানোর জন্য ন্যাচারাল একটি কারণ। আবার এই সময়টাতে
আমাদের বায়ুর প্রবাহটা মাত্র 2 কিলোমিটার থেকে 3 কিলোমিটার বেগে প্রবাহিত হয়, এটিও দূষণকে প্রভাবিত করে। এই বায়ুর যে জলবায়ু বা ওয়েদার প্যারামিটার গুলো আছে, এগুলো তখনই অ্যাক্টিভ হয়ে যায় যখন স্থানীয় সোর্স গুলো থেকে বায়ু দূষণ বাড়ে। আমাদের মেট্রো রেলের কাজ এখন খুবই দ্রুত গতিতে চলছে, এলিভেটেড এক্সপ্রেস হাইওয়ের কাজ খুবই দ্রুত গতিতে চলছে, অন্যান্য কনস্ট্রাকশন গুলো সারা শহর ব্যাপী চলছে। সেই সাথে সাথে আমাদের পুরানো যে গাড়িগুলো করোনাকালীন সময় বন্ধ ছিল, সেগুলো কিন্তু কোন রকম সার্ভিসিং ছাড়াই রাস্তায় চলে আসছে। এবং ঢাকা শহরের এই শুষ্ক সময়ে আমরা প্রায় 100টিরও বেশি জায়গায় সিটি কর্পোরেশনের যে আবর্জনা স্তূপ আছে সেখানে আগুন জ্বলতে দেখেছি, এবং ব্যক্তি উদ্যোগেও বিভিন্ন জায়গায় আগুন জ্বালাতে দেখেছি। এবং ঢাকার চারপাশের যে ইটের ভাটাগুলো, সেগুলো পুরো দমে কিন্তু এখন ফাংশনিং প্রোডাকশনে আছে। এই সমস্ত কারণে যেই দূষিত বায়ুটি সৃষ্টি হচ্ছে, এটি ঢাকাকে একটি ধোঁয়াশাপূর্ণ আচ্ছা, অবস্থাতে আহমেদ নিয়ে কামরুজ্জামান যাচ্ছে। মজুমদার, আমি একটু আরেকটা প্রশ্ন আছে আমার, সেটি হচ্ছে আমরা এই করোনার সময় যখন লকডাউন ছিল বা সবকিছু বন্ধ ছিল, তখন আমরা রিপোর্টও করেছি বা বিভিন্ন সংবাদ এসছে যে বায়ু বাতাসের অবস্থা অনেক বেশি বা পরিবেশের অবস্থা অনেক বেশি আগের অবস্থা ফিরে যাচ্ছে, মানে ভালো হচ্ছে আর কি। হ্যাঁ, ভালো হচ্ছে ঢাকার পরিবেশ, ঢাকার বাতাসের অবস্থা ভালো হচ্ছে। তাহলে কি এই যে আমরা এই করোনার সময় বা লকডাউনের সময় যে ভালো অবস্থা এলো, সেটি কি এখন আর নেই, বা সেটি কি এই কয়েকদিনেই নষ্ট হয়ে গেছে, বা সেটির কোনো লাভ আমরা কি তুলতে পারলাম না তাহলে? না, আমরা আসলে সেটি লাভ আমরা আসলে নিতে পারি নাই, আমরা আসলে শিক্ষাটা গ্রহণ করি নাই। মার্চ মাসের 26 তারিখ থেকে যখন বায়ুর মান উন্নত হতে শুরু করেছিল এবং এপ্রিল মাসে গত 6 বছরের ভিতরে সর্বনিম্ন বায়ু দূষণ ছিল, তখন অর্থাৎ সবচেয়ে ভালো বায়ু আমরা সেবন করেছি। সেই জায়গাটা মে মাস পর্যন্ত কন্টিনিউ ছিল। জুন জুলাইতে আস্তে আস্তে করে বায়ু দূষণ বাড়তে শুরু করেছিল। আগস্ট সেপ্টেম্বরে আমরা গত 19 সালের সমপরিমাণ দূষণে আবার ফেরত গেলাম। অক্টোবর নভেম্বরে এসে আমরা আরো 10%, 2019 সালের চেয়ে 10% বেশি বায়ু দূষণ হয়েছে। ডিসেম্বর মাসে 2019 সাল থেকে প্রায় 30 ভাগ বেশি বায়ু দূষণ হয়েছে। এবং আমরা এই জানুয়ারিতে লক্ষ্য করছি যে গত বছর 4 বছরের তুলনায় প্রায় 12 থেকে প্রায় 20 ভাগ, কখনো কখনো 20 ভাগ বায়ু দূষণ বেশি হচ্ছে। এ থেকে নির্দেশ করে যে করোনাকালীন যে বিশেষ অবস্থা সৃষ্টি হয়েছিল, সেটি থেকে আমরা আসলে শিক্ষা গ্রহণ করিনি, এবং আমরা বলা যায় যে আরো বেশি গতিতে বায়ু দূষণ করছি। এবং বায়ু দূষণ কমানোর জন্য আমরা যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছে তাদেরকেও আমরা দেখতে পাচ্ছি না কোনো ভালো উদ্যোগ গ্রহণ করতে। এবং ব্যক্তি উদ্যোগেও যারা বায়ু দূষণ করছে, বিশেষ করে আপনি কাঁচপুর ব্রিজের আশেপাশে, মেঘনা ব্রিজের আশেপাশে যে ইন্ডাস্ট্রিগুলো আছে, সেগুলো কি পরিমাণ দূষণ করছে। এবং ধন্যবাদ অধ্যাপক ডক্টর আহমদ কামরুজ্জামান মজুমদার, ধন্যবাদ। নিশ্চয়ই আমরা পরবর্তী আরো এই 3 পর্ব গেছে, আরো 3 পর্বের রিপোর্ট রয়েছে, নিশ্চয়ই পরবর্তীতে আবার নিশ্চয়ই আপনার সঙ্গে আমরা যোগাযোগ করতে পারবো, এবং নিশ্চয়ই পরবর্তী কোনো অনুষ্ঠানে আবার আপনার মতামত আমরা নেব। ধন্যবাদ আপনাকে। এবং দর্শক, আপনারা শুনছিলেন যে অধ্যাপক ডক্টর আহমদ কামরুজ্জামান মজুমদার যেটি বলছিলেন, যে আমার আসলে জানার ইচ্ছা ছিল এটাই, যে করোনার সময় যে আমরা একটা শিক্ষা নিয়েছিলাম যে পরিবেশ দূষণ করব না, বা পরিবেশ দূষণ না করলে কি, পরিবেশ দূষণ না করলে কি অবস্থা হবে, কত সুন্দর হয় পৃথিবী, সেটি নানা কথা হয়েছে, নানা শিখেছি আমরা। বলেছিলাম যে আমরা একটি শিক্ষা নিব এবং আগের অবস্থায় ফেরত যাব না, কিন্তু কয়েকদিন গেল, তারপরে এই অবস্থা। আজকে আপনারা দেখছেন যে ঢাকার বাতাসের অবস্থা কি, বলছে যে জরুরি অবস্থা, স্বাস্থ্যগত জরুরি অবস্থা দেওয়ার মতো পরিবেশ কিন্তু সৃষ্টি হয়ে গেছে। এখন এটা আমরা যেতে খেলায়, কারণ খেলা আসলেই একটু মন ভালো হয়ে যায়। এবং আজকে আমাদের সঙ্গে যিনি যোগ দিবেন, তার কাছে আমার মনে হয় যে জানতে চাওয়া, কথা বলতে চাওয়া একটা বড়, বা খেলা সম্বন্ধে জানার ব্যাপারটাও একটা বড় একটা ব্যাপার। আমার সঙ্গে আজকে যোগ দিবেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক উৎপল শুভ্র। দাদা, আমাদের অনুষ্ঠানে স্বাগত আপনাকে। ধন্যবাদ রিজন। এবং প্রথমে আপনাকে জন্মদিনের শুভেচ্ছা, এখনো জন্মদিন আছে, শুভ জন্মদিন। ধন্যবাদ ধন্যবাদ। এবং আজকে আপনার অনারে, আপনার শুভ জন্মদিন উপলক্ষে আমাদের অনুষ্ঠানে আমরা গানের ব্যবস্থা করেছি। আমরা এরপরে যখন যে সেগমেন্টে যাব, সেখানে আমরা গান শুনবো, নিশ্চয়ই তখন আমাদের অনুষ্ঠানে আপনি থাকবেন। অনেক ধন্যবাদ। আচ্ছা দাদা, একটু প্রথমে জানতে চাইবো, খেলা যাওয়ার আগে যে আজকে কাটালেন কেমন, মানে জন্মদিনটা কিভাবে এখন যায় কাটান? বুড়া বয়সের জন্মদিন কি, আসলে তো ওইভাবে কিছু নাই। আমার মনে পড়লো যে গত বছর আসলে আমার জন্মদিনে আমি প্রোগ্রাম করছিলাম, আপনি যে চেয়ারে বসছেন আমি সেটাতে বসছিলাম। নর্মালি আমি তো এই প্রোগ্রামে গেস্ট হিসেবে যেতাম। তো সেই দিন একটা স্পেশাল পর্ব ছিল, কারণ 10ই জানুয়ারি আমার জন্মদিন, এটা তো আসলে এমন কোনো বড় ব্যাপার না। এটা হয়তো আমাকে যারা মানে আমার যারা সংস্পর্শে এসেছেন, আমাকে ভালোবাসেন, আত্মীয় স্বজন, তারা হয়তো মনে রেখেছেন বা আমি মনে রেখেছি। এটা তো আর দেশ জাতি ইতিহাসে মনে রাখার কোনো কারণ নেই।
10ই জানুয়ারির অন্য দুইটা বড় সিগনিফিকেন্স আছে, যে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস, এর সঙ্গে বাংলাদেশের ক্রিকেটের একটা বড় মাইল ফলক আসলে এই দিন অর্জিত হয়েছিল, যে 2005 সালে বাংলাদেশ প্রথম টেস্ট ম্যাচ জিতেছিল এই দিন। আচ্ছা তো এইটা ভালোই লাগে যে এই দুইটা জিনিসের সঙ্গে মিলে গেছে। আমার তো এমন কোনো ভয় নেই যে ওই দুইটার কারণে আমারটা চাপা পড়ে গেল, আমি ওটা সমান সমান, এরকম তার কোনো ভয় নেই। তো আমার মনে আছে যে এবার সেবার গত বছর আর কি, এটা স্পেশাল একটা ওকেশন, এই জন্য স্পেশালি আমি সেই প্রথম টেস্টের যে উইনিং ক্যাপ্টেন বাংলাদেশের হাবিবুল বাশার, তাকে অতিথি করে নিয়ে গিয়েছিলাম আপনাদের স্টুডিওতে। ওই পর্বটা খুব মজা লেগেছিল, কারণ নর্মালি তো আমাকে নৌরোজ, মাহমুদ, তাপস ওরা প্রশ্ন করতো, আমার উত্তর দিতে হতো। এখানে আমি ছিলাম প্রশ্নকর্তার ভূমিকায়। ওই পিছন থেকে ওই যে টক ব্যাক নাকি একটা বলে, ওইটার ঝামেলা ছাড়া জিনিসটা আমি খুবই এনজয় করেছি। ওই স্মৃতিটা মনে পড়ছে যে প্রোগ্রামটা করছিলাম। আর এমনিতে বাসায় আমি অনেকদিন ধরেই বাসায় বন্দি করতে, বাইরে করতে বেরোই না, আমার মা, বয়স্ক মা থাকেন আমার সঙ্গে, এই জন্য একটু বাড়তি সাবধানতা আছে। আর বাসা থাকতে আমার খুব ভালোই লাগে। তো সারাদিন তো আসলে কাজই করছিলাম, আমার একটা নতুন ওয়েবসাইট আসছে, নিজের নামে একটা ওয়েবসাইট করছি আমি, আচ্ছা সেটা চূড়ান্ত প্রস্তুতি নিয়ে খুব ব্যস্ত ছিলাম। রাতে একটা কেক কাটা হয়েছে বইয়ের কল্যাণে, বই একটা কেক বানিয়েছে, একটু আচ্ছা আগে সেই কেক খেয়ে আসলাম। তো এই বছর যেহেতু বেরোচ্ছে না, আগামী বছর আপনাদের সেই কেক আমি খাওয়াবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর প্রথমে যেহেতু আপনি ওয়েবসাইটের কথাটা বললেন, আমি শুরুটা ওইটা দিয়ে করতে চাই। আপনার নতুন ওয়েবসাইটে আসছে, হয়তো সামনে আসবে, কবে আসবে এবং আসলে ওখানে কি আমরা কি পাবো, আমাদের জন্য কি থাকছে এখানে? আমি তো আসলে এটা খেলার ওয়েবসাইট, যেহেতু অন্য লেখালেখি করলেও সেটা যেহেতু এখানে আনতে চাচ্ছি না, পরে হয়তো এটাকে আমি ছড়াতে পারি। আচ্ছা আপাতত চিন্তাটা হচ্ছে যে আসলে এটার নাম হচ্ছে utpolshubro.com, আচ্ছা যাতে কার খুঁজতে সমস্যা না হয়, এই নামে করলাম। এটা নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্বে ছিল যে নিজের নামে একটা জিনিস করব। এটার দুইটা কারণ করার, একটা হলো যে স্পোর্টস এর ওয়েবসাইট অনেক আছে, তো এটা আমি অনেকগুলোর ভিড়ে আরেকটা যোগ করতে চাই না, এটা একটু আমি ডিফারেন্ট রাখতে চেয়েছি, যে এখানে রাখতে চেয়েছি মানে এখনো জিনিসটা আসেনি আমার, 1 তারিখে আসার কথা ছিল, পরে ভেবেছিলাম যে জন্মদিন উপলক্ষে ভালো হয় আজকের দিনটা, সেটাও ফিল করেছি। তো সামনে হয়তো ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে আমার ইচ্ছা আছে, যে আমার যেটা ইচ্ছা, আসলে আমি নিউজ ওয়েবসাইট করছি না রিজন, আমি যেটা নিউজ ওয়েবসাইট প্রচুর আছে বাংলাদেশে, নিউজ জানারও অনেক মাধ্যম তৈরি হয়ে গেছে, টেলিভিশন, রেডিও, ওয়েবসাইট। রেডিও বলে ফেললাম, রেডিও খুব একটা শুনে না মানুষ এখন, মনে হয় এফএম শুনে হয়তো। সব মিলিয়ে আমি যেটা করবো আসলে একটু নিউজ অ্যানালাইসিস টাইপের করবো, যে একটা নিউজ, একটা ঘটনা ঘটলে এই ঘটনাটা কেন ঘটলো, আচ্ছা এটার সিগনিফিকেন্স কি, পেছনের ব্যাপারটা আমি একটু বোঝার চেষ্টা করবো, এরকম একটা আছে। আর নামে হলেও জিনিসটা আমার ধীরে ধীরে ইচ্ছা হচ্ছে এটাকে আসলে একটা মানে সর্বজনীন একটা প্ল্যাটফর্মে তৈরি করা। আচ্ছা সেইখানে বেস্ট অফ বাংলাদেশের স্পোর্টস রাইটিং, বাংলা ভাষার আমি বলবো, পশ্চিম বাংলা সহ, সঙ্গে আমি যেটা চাই যে স্পোর্টস এর যা কিছু ভালো, যে আসলে খেলার মূল উদ্দেশ্যটা কি, খেলার উদ্দেশ্যটা ছিল আনন্দ, শরীর গঠন, মন গঠন, চরিত্র গঠন, এগুলো রচনার মতো শোনাচ্ছে, হুম, কিন্তু খেলা করে কি মানুষের জীবনকে, মানুষের জীবনের মিনিয়েচার হচ্ছে খেলা। ওইখানে আপনাকে জয় পরাজয়ের সঙ্গে মানিয়ে নেওয়া শেখায়, আপনাকে লিডারশিপ শেখায়। খেলার মধ্যে হয়তো ঝগড়া লেগে গেল, দেখবেন যে একজন খেলা সেই ঝগড়াটা মিটিয়ে দিচ্ছে। আচ্ছা কনফ্লিক্ট ম্যানেজমেন্ট শেখায়। একদিন আপনি জিতলেন, মনে হলেন যে পৃথিবীর মানে আপনি সারা পৃথিবীর রাজা, পরের দিনে কিন্তু আপনি হেরে যাওয়ার পর মনে হচ্ছে পৃথিবী শেষ। তা আমার জীবনও কিন্তু এগুলোর সঙ্গে, এই উত্থান পতন এসবের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। খেলা আসলে মানুষকে যে অভিজ্ঞতার ভিতর দিয়ে নিয়ে যায়, সেটা না হলে কিন্তু একটা মানুষ, আমি মনে করি যে তার পরবর্তী জীবনে তার একটু মনে হয় একটু প্রবলেমই হয়। আমি ওই মেসেজটা আমি আসলে ছড়াতে চাই, এবং এই প্ল্যাটফর্ম থেকে আমি আস্তে আস্তে একটা আন্দোলনের মতো গড়ে তুলতে চাই, যেখানে মানুষ শুধু পদকের জন্য না, টেস্ট সেঞ্চুরির জন্য না, অলিম্পিকে যাওয়ার জন্য না, সে মনের আনন্দ খেলবে। আচ্ছা তারপর যদি কারো কোনো একটা খেলার দিকে ট্যালেন্ট থাকে, খেলা সেটা সে তার মতো প্রফেশনাল হবে। কিন্তু খেলা হওয়া মানে সাকিব হতে হবে, হুম, হুম, খেলা হওয়া মানে অলিম্পিক হতে হবে তা না। আমরা বিকালে খেলেছি, আমরা কি হয়েছে? আমি তো কারণ খেলা, আমি হয়তো খেলায় আমার পেশা হয়েছে, আপনি নিশ্চয়ই ছেলেবেলায় খেলেছেন, হুম, কিন্তু এখনকার বাচ্চারা তো খেলে না। এইরকম একটা জিনিস করার ইচ্ছা, সঙ্গে তো যেটা আমার, ধরেন আমি যেটা পারি, লেখালেখি যতটুকু পারি আর কি, ওইটুকুই পারি, যা পারি। তো ওই লেখালেখি থাকবে, আমার লেখা নিয়ে যেহেতু অনেকদিন ধরে আমি একটু ইরেগুলার, আমার লেখাও কিন্তু থাকবে। আচ্ছা ওটার সঙ্গে এখন আপনাদের এই টেলিভিশনের কারণে তো ভিডিও যোগ করতে হয়, ভিডিও থাকবে। মানে দেখা যাক, করতে 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 হয়তো জিনিসটা কি হয়। আচ্ছা আপাতত ইচ্ছা হচ্ছে নিজের লেখালেখির একটা আচ্ছা। জায়গা। আপনার আপনার এই উদ্যোগের জন্য শুভকামনা। এবং আমরা একটু, আপনি যে বলছিলেন খেলা আনন্দ নিয়ে খেলবে বা আনন্দ নিয়ে দেখবে, আমরা যারা আনন্দ নিয়ে খেলা দেখতে চাই, আমাদের জন্য বড় একটা আনন্দের উপলক্ষ আসছে, কারণ ওয়েস্ট ইন্ডিজ দল চলে এসছে এবং সিরিজ শুরু হচ্ছে বাংলাদেশে। আমি একটু আপনার কাছে যেটা জানতে চাইবো, যে এই যে 10 মাস পর বাংলাদেশ ক্রিকেট আবার মাঠে ফিরছে, আন্তর্জাতিক অঙ্গনে ফিরছে, আবার যে একটা খারাপ খবর বা মন খারাপের খবর হচ্ছে যে নানা কারণে ওয়েস্ট ইন্ডিজ দলের প্রায় 12 জন মূল খেলোয়াড় আসছে না। তাহলে আমরা আসলে আলোচনায় কোনটা থাকা উচিত এই সিরিজ নিয়ে, যে আসলে 10 মাস পরে ফিরছে আন্তর্জাতিক অঙ্গনে, নাকি এই যে একটা বি টিমের মতো আসলো, এটা নিয়ে আলোচনা থাকা উচিত? অবশ্যই 10 মাস পরে আচ্ছা আন্তর্জাতিক ক্রিকেট বাংলাদেশে ফেরাটা, কারণ ওই 10 জন 12 জন যেটাই বলেন আপনি, সেটা আসলে বেশ আগের ঘটনা। দল যখন ঘোষণা করা হয়েছে তখনই ওইটা আমরা জেনেছি।
এবং ওইটা খুব স্বাভাবিকভাবে একটু মন খারাপ হয়েছে সবার, কারণ সবাই আসলে ফাইনালি তো খেলা আসলে পার্টিকুলার প্লেয়ারকে আপনি দেখতে চান। একটা সমান সমান দলের খেলা হলে সেটা জিতলেও একটা তৃপ্তি থাকে, হার জিত পরের ব্যাপার, কিন্তু একটা তৃপ্তির ব্যাপার থাকে। আমার ধারণা বাংলাদেশ দলও হয়তো তাদের ন্যাচারালি তারা ফেভারিট হিসেবে শুরু করছে, যেহেতু ওয়েস্ট ইন্ডিজ পূর্ণ শক্তির দল নিয়ে 2 বছর আগে বাংলাদেশ থেকে হেরে গেছে। তো এই দলের সঙ্গে বাংলাদেশের জেতা উচিত, কিন্তু খেলার মাঠে সবকিছু উচিত দিয়ে হয় না। কিন্তু আপাতত সিরিজের আগে বাংলাদেশ ফেভারিট। তারপরে আমার মনে হয় বাংলাদেশের ক্রিকেটারদের যদি আপনি জিজ্ঞেস করেন, আমার ধারণা সবাই এটা বলবেন যে তারা পূর্ণ শক্তির ওয়েস্ট ইন্ডিজ পেলে খুশি হতেন, কারণ খেলোয়াড়দেরও তো নিজেদের ভিতরে একটা চ্যালেঞ্জ থাকে, সেরা দলের বিরুদ্ধে খেলা, বড় প্লেয়ারের সঙ্গে খেলা। তো এইটা আমি মনে করি যে এটা আমরা বলে ফেলছি সিরিজের আগে শেষ, এরপরে সিরিজ শুরু হওয়ার পরে খেলা খেলা। এবং এখানে বাংলাদেশ দলের বিপজ্জনক দিকটা হচ্ছে ওইটাই যে যেহেতু আপনি ধরেই নিয়েছি, আপনি যেন ওয়েস্ট ইন্ডিজ বি টিম বললেন, তো এটা শুনে আমার মনে পড়ে গেল 2009 সালের ওয়েস্ট ইন্ডিজ সফরের কথা। তো সেবার আসলে বি টিমও না, বলতে গেলে সি টিম খেলেছিল, কারণ ওয়েস্ট ইন্ডিজের মূল খেলোয়াড়রা সবাই স্ট্রাইক করেছিল, তাদের টাকা পয়সা নিয়ে গন্ডগোল ছিল বোর্ডের সঙ্গে। তো যেটা হয়েছিল, বাংলাদেশ সিরিজ জিতেছিল, টেস্ট সিরিজ জিতেছিল 2-0, ওয়ানডে সিরিজ 3-0। কিন্তু টেস্ট সিরিজ কিন্তু দুইটা টেস্টে এমন হয়েছিল যে বাংলাদেশ কিন্তু একটু এদিক ওদিক হলে হয়তো খেলার রেজাল্ট অন্যরকম হতে পারে। তো ভয়টা হচ্ছে ওইখানে, একটা হলো যে লাইটলি নেওয়ার ভয়, সেটা মনে হয় না বাংলাদেশ দল করবে। আরেকটা হচ্ছে, এটা আমি বলবো যে একটা অনুষ্ঠানে বলেছিলাম, আপনাদের অনুষ্ঠানে মনে হয়, এটা ফুটবলের পেনাল্টি মারার মতো অনেকটা, যে এই সিরিজ যদি বাংলাদেশ জেতে, যে আপনি বললেন, তখন আপনি বলবেন বা আমিও বলবো, আপনাকে দোষ দিচ্ছি কেন, যে ওয়েস্ট ইন্ডিজ এই দলের সঙ্গে তো জেতারই কথা। কিন্তু হেরে গেলে কিন্তু আমরা চারিদিকে একটা মানে পুরো পৃথিবী ধ্বংস হয়ে গেল একটা সরগোল তুল। আজ এই প্রেশারটা কিন্তু আমি মনে করি পুরো প্রেশারটা হচ্ছে বাংলাদেশ টিমের উপর। কিন্তু দেশের মাটিতে খেলা, 2 বছর আগে রেজাল্ট মিলে আমি আশা করি যে বাংলাদেশ খুব ভালো করবে। আর সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা আমি বলবো যে খেলায় জয় পরাজয় তো অবশ্যই একটা বড় ব্যাপার, কিন্তু এইখানে এই কোভিড-19 এই সময়ে বাংলাদেশে ক্রিকেট ফেরাটা, এটা যেন খুব শান্তিতে, এটা যেন সুস্থভাবে শেষ হয়, এটাই মনে করি একটা বিরাট সবচেয়ে বড় চাওয়া থাকবে এটা এখানে। কারণ আমি আজকে দেখছিলাম ইউএই আর আয়ারল্যান্ডের খেলা হচ্ছে ওয়ানডে সিরিজ, ওইটা আপনার সপ্তম টেস্টে সম্ভবত গিয়ে এরকম দুইজন, আজকে একজন পজিটিভ হয়েছে, গত 2 দিন 2জন হয়েছে, খেলাটা আবার স্থগিত হয়ে গেছে। এইখানেও প্রচুর টেস্টের ব্যাপার থাকবে, আইসোলেশনের ব্যাপার থাকবে, বায়ো বাবলে রাখার ব্যাপার থাকবে, সবকিছু মিলিয়ে ট্যুরটা সফলভাবে হলে বাংলাদেশের জন্য ভবিষ্যতে ভালো, না হলে সমস্যা আছে। আচ্ছা, 10 মাস পরে যে বলছে যে আন্তর্জাতিক ম্যাচে ফিরছে, তাহলে এটা একটা খেলোয়াড়দের পারফরমেন্স হবে একটা একটা কি বলে খারাপ প্রভাব ফেলতে পারে কিনা, আশঙ্কাটা আছে কিনা? কিছুটা তো আছে, আন্তর্জাতিক ক্রিকেট তো আন্তর্জাতিক ক্রিকেটই, আপনি অন্য কোনো কিছু খেলে এটার আহ, যদিও আন্তর্জাতিক ক্রিকেটের প্র্যাকটিস করা হয় না, ওটা সরাসরি খেলতে হয়, কিন্তু কাছাকাছি ইন্টেন্সিটির খেলা খেলতে হয়। ওয়েস্ট ইন্ডিজের যেটা বড় সুবিধা যে তারা এই কোভিডের মধ্যেও তারা কিন্তু একাধিক সিরিজ খেলেছে। তো বাংলাদেশের খেলোয়াড়দের ক্ষেত্রে এটা কিছুটা তো একটু সমস্যা হবেই। একটা অন্তত মন্দের ভালো যে 2টা টুর্নামেন্ট খেলেছে তারা, এটা যতই ওয়ানডে আর টি-20 হোক, টেস্ট ম্যাচ হয়তো খেলেনি। তো একটা আপনার অক্টোবরে একটা হলো, এখানে ওয়ানডে টুর্নামেন্ট হলো, তারপরে টি-20 হলো একটা, বঙ্গবন্ধু টি-20 কাপ নভেম্বরে। এক ধরনের ম্যাচ প্র্যাকটিস বা ফিজিক্যাল ফিটনেস এর কাজগুলো হয়েছে। টেস্ট ম্যাচ তো টেস্ট ম্যাচই, সেটা আপনার বাংলাদেশের একটা বড় ঘাটতি থাকলো ওয়েস্ট ইন্ডিজের তুলনায়। এর সঙ্গে আমি যেটা মনে করি যে ওই মাঠে নামলে আসলে যেটা হয়, আসলে এই আগের পারফরমেন্স হয়তো, যেটা প্লেয়ারদের বললে আপনি খুব উত্তর পাবেন, এটা যে এটা নতুন দিন নতুন ম্যাচ, আগের পারফরমেন্স ইতিহাসে কিছু আসে যায় না, কিন্তু সাইকোলজিক্যালি এই জিনিসটা কাজ করে। তো বাংলাদেশের দল যেহেতু আমরা পূর্ণ শক্তির দল পাচ্ছি, সাকিবও এখানে ফিরে এসেছেন, সেই অর্থে এই গত ওয়েস্ট ইন্ডিজের স্মৃতিটা নিশ্চয়ই বাংলাদেশ দলের খেলোয়াড়দের মনে কাজ করবে, যে আমরা পুরো শক্তির ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছি, এটাকে কেন পারবো না। এটাই মনে করি সাইকোলজিক্যালি বাংলাদেশকে এগিয়ে রাখবে। আচ্ছা, একটু একটু ভারত অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজের দিকে যেতে চাই। আজকে তৃতীয় টেস্টে আজকে চতুর্থ দিন গেল। আজকে ওই টেস্টে মানে আলোচনায় যাওয়ার আগে যেটি নিয়ে একটু আলোচনা করতে চাই, সেটা বর্ণবাদী মন্তব্যের কারণে একটা বড় ধরনের ঘটনা ঘটেছে। মোহাম্মদ সিরাজকে বর্ণবাদী মন্তব্য করছে দর্শকেরা, এবং এটা নিয়ে একটা তুলকালাম কাণ্ড হয়েছে, আলোচনা হচ্ছে, ফেসবুকে দেখলাম কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে সিরিজ বয়কটের দাবি করছে ভারতের অনেক দর্শক। সবকিছু মিলে এই ব্যাপারটা আপনি কিভাবে দেখছেন? এই ব্যাপারটা আসলে দেখার একটাই পথ আছে রিজন, এটা খুবই নিন্দনীয়, এটা কোনোভাবে গ্রহণযোগ্য না। এটা আইসিসির রিয়াকশন যদি দেখেন আপনি, ক্রিকেট অস্ট্রেলিয়ার যদি দেখেন, ভারত তো ভিকটিম, ভারত তো বলবেই, যে কেউ এটা কন্ডেম করবে, যেটা তো আসলে খেলার মাঠে বর্ণবাদী আচরণ বা বর্ণবাদী কথা, এটা স্ট্রিক্টলি নিষেধ, আমরা জানি। বা এটা আসলে সত্যিকার অর্থে এটা কোনো সভ্য ভদ্র মানুষের করার কথা না। কিন্তু বাস্তবতা হচ্ছে পৃথিবীতে তো আসলে সব এক মানসিকতার লোক থাকে না, সবাই ঠিক মানে কি বলবো, যেটা হওয়া উচিত সেটা করেন না।
এবং এই ঘটনাটা আজকে যেটা হয়েছে যে মোহাম্মদ সিরাজ এবং জসপ্রীত বুমরাকে নিয়েও কিছু কথাবার্তা হয়েছে, শুধুমাত্র উনি সিরাজ মুসলিম ব্যাপারটা এরকম না, নিশ্চয়ই ইন্ডিয়ান জাতীয়তা নিয়ে নানা রকম কথাবার্তা হয়েছে। বর্ণবাদী মানে হচ্ছে গায়ের রং, নিশ্চয়ই না, গায়ের রঙও হতে পারে যেহেতু এটা অস্ট্রেলিয়ার ঘটনা। এক্স্যাক্টলি কথা কি হয়েছে এটা আমরা জানতে পারিনি। তো আমার যেটা ভালো লেগেছে যে তারা সরাসরি আম্পায়ারকে বলেছেন এবং এটার পুলিশ সঙ্গে সঙ্গে গিয়ে দর্শকদের একটা বড় অংশকে ওখান থেকে সরিয়ে দিয়েছে যারা এই ধরনের মন্তব্য করেছে বলে অনুমান করেছে, এবং সিএ এটা, ক্রিকেট অস্ট্রেলিয়া এটা তদন্ত করছে। তো এইটা আসলে কোনো সময় গ্রহণযোগ্য না, কিন্তু আমরা আসলে ক্রিকেটে তো আমি মনে করি একটু কম হয়, ফুটবলে কিন্তু এই জিনিসটা অহরহ ঘটছে, এই ধরনের বর্ণবাদী আচরণ। এটা নিয়ে ফুটবলে তো নো টু রেসিজম নিয়ে প্লেয়াররা নামছেন, ব্যানার নিয়ে অনেক প্লেয়ার সচেতনতামূলক অনেক কিছু করছে। আমাদের কাছে মাঝে মধ্যে মনে হয় যে আসলে আমরা একটা কবির একটা লাইন আছে না, কত দূরে এগুলো মানুষ, আমরা আসলে অনেক দূর এগিয়েছি বলে দাবি করি, কিন্তু কিছু কিছু আচরণ আমাদের আবার মনে করি যে আমরা কি সেই আদিম সেই চিন্তার যুগে পড়ে আছে কিনা, যখন আমরা মানুষের গায়ের রং দিয়ে বিচার করতাম, ধর্ম দিয়ে বিচার করতাম, জাতীয়তা দিয়ে বিচার করতাম। এই জিনিসগুলো আসলে দিন দিন কিন্তু সারা পৃথিবীর দিকে যদি তাকান, এই মানে একটা চরম ভাবাপন্ন যেটা মনোভাব, এটা কিন্তু বাড়ছে। এইগুলোর প্রভাবও দর্শক তো আসলে ওই সমাজের একটা অংশই দর্শক হিসেবে আসে। তো ওই জায়গাটাতেই সবচেয়ে আসলে ভয়ের ব্যাপার, যে পুরো পৃথিবীটা কেমন যেন একটা মানে কি বলবো, যে বসবাসের অযোগ্য বলবো না আমি, যে একটা ঘৃণার একটা জায়গা হয়ে উঠছে। এটা যেটা হয়েছে যে হওয়ার সঙ্গে সঙ্গে আসলে অ্যাড্রেস করতে হবে। এটা আমার কাছে ভালো লেগেছে যে ওই দর্শকদের বিরুদ্ধে আমি মনে করি কড়া একটা ব্যবস্থা নেওয়া উচিত এবং সেটা প্রচার করা উচিত, যাতে ভবিষ্যতে কেউ করার আগে ভাবে। আমি ভালো লাগছে অশ্বিন একটা কথা বলেছে, খেয়াল করবেন আপনি। অশ্বিন বলেছেন যে তার যেটা অবাক লেগেছে যে যে ওই দর্শকরা যে মন্তব্যটা করছে, আশেপাশে তো দর্শক ছিলেন, ঠিক আছে, পুরো স্টেডিয়াম ভরা ছিল না, সিডনিতে অর্ধেক ক্যাপাসিটি অ্যালাউড এই কোভিড এর কারণে। তো আশেপাশের লোকগুলোও কিন্তু এটা হয় হাসছিলেন বা চুপ করেছিলেন। এইটা আমি মনে করি আমাদের সব সমাজের সকল ক্ষেত্রেই, যদি বাংলাদেশেও আসি বা অন্য যে কোনো ক্ষেত্রে আসেন, আমাদের যেটা হয়েছে যে অন্যায় হলে আমরা পাশে আসলে নিজেকে জড়াতে চাই, চুপ করে থাকি। এটা তো আসলে সিরাজ আম্পায়ারের কাছে যাওয়ার আগেই ওই মাঠ থেকে, গ্যালারি থেকে এটা প্রতিবাদ হওয়া উচিত ছিল। তার মানে কি ওই বাকি ধন্যবাদ অনেকটা। ধন্যবাদ দাদা, উৎপল দাদা। দর্শক, এখন একটু করোনা নিয়ে আলোচনা করতে চাই। করোনা আজকেও যদি গত 24 ঘন্টার হিসেবটা দেখি, 25 জন কিন্তু মৃত্যু হয়েছে করোনাতে। কাজেই করোনা দ্বিতীয় ধাপ বাংলাদেশে চলছে। আমরা যদি এই একটু সামাজিক যোগাযোগ মাধ্যমে দৃষ্টি একটু দেই, দেখতে পাবো এই করোনা নিয়ে নানা ধরনের কন্টেন্ট কিন্তু এই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে, আসে। এর মধ্যে অনেকগুলো আছে যেগুলো একটু হাস্যরসের মাধ্যমে কোনো মেসেজ দেওয়ার চেষ্টা করা হচ্ছে, কিংবা আমরা যে স্বাস্থ্য সচেতনতা না মানার যে একটা উদাসীনতা রয়েছে অনেকেরই, সেই ব্যাপারটি কিন্তু অনেক সময় এই হাস্যরসের মাধ্যমে আমরা দেখতে পাই সেসব কন্টেন্টগুলোতে। নানা ধরনের ভিডিও আছে, ইউটিউবে আছে, ফেসবুকে আছে, মাঝে মাঝে আমরা দেখি। তা আমরা এরকম একটি কি বলবো ভিডিও আপনাদেরকে দেখাবো। সেটা চীনের একটি ভিডিও আমি দেখাবো, তারপর একটু কথা নেই করি। আমরা একটু ভিডিওটা দেখি।
মজার একটা ভিডিও, এবং এই মজার মাধ্যমে কিন্তু একটা যে বলছিলাম যে এক ধরনের আমাদের উপলব্ধি করার ব্যাপার আছে, যে এখানে এই মাস্ক না পরা, যেখানে বারবার বলা হচ্ছে করোনা দ্বিতীয় ধাপ চলছে, স্বাস্থ্য সচেতন মানতে হবে, রাষ্ট্রের একদম সর্বোচ্চ পর্যায় থেকে বারবার বার্তা দেওয়া হচ্ছে, আইন শৃঙ্খলা বাহিনী পর্যন্ত মাঠে নামানো হয়েছে, তারপরেও আমরা কতটা সচেতন হয়েছে? রাস্তায় নামলে এখনও তো আপনার পাশের জন দেখা যাচ্ছে মাস্ক পরছে না। এবং কিছুক্ষণ আগে আমরা যখন উৎপল শুভ্র আলোচনা করছিলেন, বলছিলেন যে একটা বর্ণবাদ নিয়ে কথা বলছিলেন, তখন বলছিলেন যে মন্তব্য নিয়ে, যে গ্যালারিতে যখন একদল দর্শক বর্ণবাদে আচরণ করছে, তখন আর একদল দর্শক কিন্তু বসে শুনছে, বাধা দিচ্ছে না। এভাবেই কিন্তু অপরাধগুলো বাড়ে, এবং এভাবেই কিন্তু আমরা এই যে আমি মাস্ক পরছি, আরেকজন পরছে না, তাকে কিছু বলছি না বা পরার জন্য অনুরোধ করছি না, এভাবেই কিন্তু এই স্বাস্থ্য সচেতন উদাসীনতা কিন্তু কি বলবো যে ছড়িয়ে পড়ে। কাজে আমরা নিজে স্বাস্থ্য সচেতন হব, এই মাস্ক পরে অবশ্যই পরবো, এবং অবশ্যই যিনি পরবেন না তাকে খুব বিনম্রভাবে অনুরোধ করব যে আপনি মাস্কটা পরেন, কারণ তার এই মাস্ক পরা না পরার উপর কিন্তু আমার সেফটিটাও নির্ভর করে, তাই না? আবার এই কারণের আরেকটি ব্যাপার আছে আমাদের কাছে, আরেকটি কি কন্টেন্ট আছে আমাদের কাছে, সেটা হচ্ছে এই ফেসবুক থেকেই পাওয়া। ফেসবুকে এইসব নিয়ে অনেক কৌতুক হচ্ছে, আনন্দ হচ্ছে, এবং সেই সঙ্গে মেসেজটি দেওয়া হচ্ছে। সেটা হচ্ছে যে যদি ভ্যাকসিন আসার পরে বাংলাদেশের যে আসল কালচার, একটা নতুন জিনিস আসার পরে এটা নিয়ে কিন্তু নানা ধরনের সংবাদ শিরোনাম হয়, নানা ধরনের কাণ্ড কারখানা বাংলাদেশে শুরু হয়ে যায়, এবং তারপরে নিয়ে এটা অনেক খবর হয়। তো এই যদি ভ্যাকসিন আসে, তাহলে কি ধরনের সংবাদ শিরোনাম হতে পারে, কি ধরনের কাণ্ড কারখানা হতে পারে, এটি নিয়ে ফেসবুকে একটা কন্টেন্ট দেখলাম যে কি ধরনের সংবাদ শিরোনামগুলো হতে পারে। একদম ফেসবুকের, আমাদের কিছু না, আমরা চেষ্টা করেছি এটা সংবাদ শিরোনাম আকারে বা সংবাদ শিরোনাম কীরকম হতে পারে সেটি আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। একটু আমরা সংবাদ শিরোনামটাগুলো দেখে নিই ফেসবুকের। অবশ্যই বরিখাল উপজেলা চেয়ারম্যানের খাটের নিচ থেকে ৫,০০০ পিস করোনা ভ্যাকসিন উদ্ধার। জিঞ্জিরায় নকল করোনার ভ্যাকসিনের কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান। রাজধানীর অভিজাত এলাকার এক ফার্মেসিতে ৩,০০০ মেয়াদ উত্তীর্ণ করোনা ভ্যাকসিন উদ্ধার। করোনা ভ্যাকসিন হালাল না হারাম, এ নিয়ে খুলনায় ২ গ্রুপের সংঘর্ষে শতাধিক আহত, গ্রেপ্তার ৩ শতাধিক। অনলাইনে নকল করোনা ভ্যাকসিনের রমরমা ব্যবসা, সরকার কর্তৃক শীঘ্রই নতুন অনলাইন নীতিমালা হচ্ছে। এবং দর্শক আবারও বলছি, এটি অবশ্যই ফেসবুকের একটি কন্টেন্ট, আমাদের না। আমরা আসলে একটু কৌতুক করার জন্য এই জিনিসটা আমরা আমাদের তৈরি করেছি, এবং আমরা প্রত্যাশা করব যে এই যে ধরনের সংবাদ শিরোনাম আমরা দেখলাম, বাংলাদেশে নিশ্চয়ই ভ্যাকসিন নিয়ে এরকম হবে না। আমরা প্রত্যাশা না, আমরা জানি এই ধরনের ভ্যাকসিন নিয়ে হবে না, কারণ আমরা করোনার সময় অনেক প্রতিজ্ঞা করেছি, অনেক কিছু বলেছি যে এটি করব না, অন্যায় করব না, খারাপ কাজ করব না। আমরা নিশ্চয়ই এগুলো মেনে চলবো, এবং নিশ্চয়ই এই শিরোনামগুলো সত্যি হবে না। তো জোকস অ্যাপার্ট, আমরা একটা অন্য খবরে যাব না, আমরা একটা গান শুনবো। এতক্ষণ অনেক ভালো খবর শুনেছি, খারাপ খবর শুনেছি, বিশ্লেষণ শুনেছি, একটু গানও শুনতে চাই, এবং গানটা আমরা শুনবো এই অনলাইনে। আজকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন চট্টগ্রাম থেকে প্রিয়া দত্ত। প্রিয়া দত্ত, শুনতে পাচ্ছেন আমাকে? জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য, এবং এত রাতে যোগ আপনাদের দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ, এটিএন নিউজের সকলকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আচ্ছা, একটু আমরা গান শুনবো, কি ধরনের গান শুনবো একটু যদি আজকে একটু প্রথমে এই আলোচনা যে দর্শকদের জন্য আজকে এই আর সামনে বেশ কিছুক্ষণ কি ধরনের গান শুনবো আমরা? প্রথমে আমি আমার পছন্দের একটি গান করছি। আজকে আমাদের প্রিয় দাদার জন্মদিন, তো দাদার উত্তরোত্তর সাফল্য কামনা করছি এবং দীর্ঘায়ু কামনা করছি। এই গানটি দাদার জন্য করার চেষ্টা করছি। আচ্ছা, উৎপল শুভ্রর জন্য গান। আমি শুনেছি সেদিন তুমি সাগরের ঢেউ চেপে নীল জল দিগন্ত ছুঁয়ে এসেছো। আমি শুনেছি সেদিন তুমি নোনা বালি তীর ধরে বহুদূর বহুদূর হেঁটে এসেছো। আমি কখনো যাইনি জলে, কখনো ভাসিনি নীলে,
কখনো রাখিনি চোখ ডানা মেলা গান চিলে, আবার যেদিন তুমি সমুদ্র স্নানে যাবে আমাকেও সাথে নিও, নেবে তো আমায় বলো, নেবে তো আমায়। আমি শুনেছি সেদিন নাকি তুমি 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 মিলে তোমরা সদল বলে সভা করেছিলে, আর সেদিন তোমরা নাকি অনেক জটিল ধাঁধা না বলা অনেক কথা কথা তুলেছিলে। কেন শুধু ছুটে ছুটে চলা, একই একই কথা বলা, নিজের জন্যে বাঁচা নিজেকে নিয়ে। যদি ভালোবাসা নাই থাকে শুধু একা একা লাগে, কোথায় শান্তি পাবো, কোথায় গিয়ে বলো, কোথায় গিয়ে। আমি শুনেছি তোমরা নাকি এখনো স্বপ্ন দেখো, এখনো গল্প লেখো, গান গাও প্রাণ ভরে, মানুষের বাঁচা মরা এখনো ভাবিয়ে তোলে, তোমাদের ভালোবাসা এখনো গোলাপে ফোটে। আস্থা হারানো এই মন নিয়ে আমি আজ তোমাদের কাছে এসে দুহাত পেতেছি। আমি দু চোখের গহ্বরে শূন্যতা দেখি শুধু, রাত ঘুমিয়ে আমি কোনো স্বপ্ন দেখি না, তাই স্বপ্ন দেখবো বলি আমি দু চোখ মিলেছি, তাই তোমাদের কাছে এসে আমি দুহাত পেতেছি, তাই স্বপ্ন দেখবো বলে আমি দু চোখ পেতেছি। চমৎকার চমৎকার চমৎকার। একটু প্রিয়া অনেক দত্ত, অনেক অনেক ধন্যবাদ। আপনাকে জানতে চাইবো সেটা হচ্ছে যে আপনি তো কক্সবাজার থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন, তো কক্সবাজার জি। আপনি কি করছেন, কাজ কি করছেন? আমি কক্সবাজারে আমাদের মাননীয় জেলা প্রশাসক স্যার, প্রাক্তন জেলা প্রশাসক স্যার কামাল হোসেন স্যারের প্রতিষ্ঠিত একটি বিশেষায়িত স্কুল আছে, সেই স্কুলে আমি, অরুণোদয় আমার প্রতিষ্ঠানের নাম, সেই স্কুলে আমি মিউজিক থেরাপিস্ট প্লাস মিউজিক টিচার হিসেবে নিযুক্ত আছি। আচ্ছা, এই যে মিউজিক থেরাপিস্ট বলছেন আপনি, এখানে এটা একটা নতুন শব্দ, আমার কাছে মনে হচ্ছে নতুন শব্দ, নিশ্চয়ই অনেকে শুনেছে হয়তো। মানে আপনি কি কি ধরনের এই নতুন, মানে কি ধরনের কাজটি করেন আসলে এখানে? আসলে বিভিন্ন ধরনের স্পেশাল চাইল্ড আমাদের আসে, বিভিন্ন ধরনের আছে, যেমন ডাউন সিনড্রোম আছে, সিপি বাচ্চারা আসে। তো সেক্ষেত্রে আমরা যেটা করি, প্রথমে বাচ্চাদের অ্যাসেসমেন্ট করি। অ্যাসেসমেন্ট করার পর আমরা দেখি যে কোনো কোনো বাচ্চা দেখা যায় কি তারা তীব্র সাউন্ড নিতে পারছে না, তাদেরকে এক ধরনের থেরাপি আমরা দিয়ে থাকি। প্রথমে তাদেরকে খুব শান্ত, যেমন ওশান সাউন্ড গুলো বা খুব সফট সাউন্ড গুলো দিয়ে প্রথমে আমরা তাদের চেষ্টা করি, মানে সাউন্ড দিয়ে আমাদের তাদের অ্যাট্রাক্ট করার একটা আমাদের ইন্টেনশন থাকে। তারপর কিছু বাচ্চা আছে যারা দেখা যায় কি খুব বেশি চঞ্চল থাকে ক্লাসে, স্বাভাবিক, কারণ তারা তো স্পেশাল। দেখা যায় কি অনেক বাচ্চা খুব হাইপার থাকে, সেক্ষেত্রে ওই বাচ্চাদের যখন আমরা হঠাৎ করে মিউজিকের কোনো একটা ইকুইপমেন্টস দিই বা যখন একটা সাউন্ড দিই, তখন তারা দেখা যায় কি খুব সুন্দরভাবে মানে শান্ত হয়ে যায় এবং খুব ভালোভাবে সেটাকে নেওয়ার চেষ্টা করে তারা। এইভাবে আমরা আসলে বিভিন্ন কয়েকটা ভাগে আমরা আমাদের থেরাপিগুলোকে ডিভাইড করেছি। সঙ্গীত দিয়ে চিকিৎসা খুবই চমৎকার একটা বিষয়, নিশ্চয়ই একদম, একদম। কার্যকরও নিশ্চয়ই।
অবশ্যই অবশ্যই অনেক কার্যকর। আমরা দেখেছি অনেক বাচ্চা একটা সময় গার্ডিয়ানরা এই বাচ্চাগুলোকে বার্ডেন মনে করতো, বোঝা মনে করতো। সেই গার্ডিয়ানরা যখন দেখে যে আজকে তাদের বাচ্চা স্টেজে গান করছে, আমাদের বেশ কিছু বাচ্চা আছে যারা খুব দারুণ সঙ্গীত আর কি, খুব দারুণ দক্ষতা আছে তাদের, তারা চমৎকার ভাবে গান পরিবেশন করে স্টেজে। তখন এই বাচ্চাদের যে অভিভাবকরা থাকেন তাদের আসলে তাদের চোখে মুখে একটা গর্ববোধ বাচ্চাদের নিয়ে, এই জিনিসটা আমরা দেখি। একসময় যারা বোঝা মনে করতো তারাই এখন আবার খুব গর্ববোধ করে এই সন্তানদের নিয়ে। চমৎকার এটাই চমৎকার আমাদের সার্থকতা আসলে। চমৎকার চমৎকার, এবং অবশ্যই এটাই সার্থকতা। আমরা একটু আরেকটা গান শুনবো আপনার কাছে। হ্যাঁ, এই গানটি আসলে আমাদের শ্রদ্ধেয় ভূপেন হাজারিকা স্যারের গান। এই গানটি ছোটবেলায় আমাকে এতটাই মানে প্রভাবিত করেছে যে এই কারণেই হয়তো আমার এই প্রফেশনে আসা বা মানুষের জন্য কিছু করা, এই জিনিসটা এসেছে। আমি একটু সামান্য চেষ্টা করছি। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ও বন্ধু, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ও বন্ধু, মানুষ মানুষের জন্য। মানুষ মানুষকে পুণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে, মানুষ মানুষকে পুণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে। পুরনো ইতিহাস ফিরে এলে লজ্জা কি তুমি পাবে না? ও বন্ধু, মানুষ মানুষের জন্য। বলো কি তোমার ক্ষতি? জীবনের অথই নদী পার হয় তোমাকে ধরে, দুর্বল মানুষ যদি। বলো কি তোমার ক্ষতি? জীবনের অথই নদী পার হয় তোমাকে ধরে, দুর্বল মানুষ যদি। মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনো হয় না মানুষ। মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনো হয় না মানুষ। যদি দানব কখনো বা হয় মানুষ, লজ্জা কি তুমি পাবে না? ও বন্ধু, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ও বন্ধু, মানুষ মানুষের জন্য। চমৎকার চমৎকার। এবং এই গানের কি বলবো, অনেক অনেক ধন্যবাদ। এই গানটি মনে হয় এই সময় এসে, করোনা এই সময় এসে আরো মানে অনেক বেশি কি বলবো যে প্রাসঙ্গিক, তাই না? যে এখন আসলে মানুষের পাশে দাঁড়ানো অনেক বেশি দাঁড়ানো দরকার। আচ্ছা, আমি একটু আপনার কাছে একটু কক্সবাজারের খবর জানতে চাই। সেটা হচ্ছে যে রাজধানীতে এই করোনার এই সময়টাতে রাজধানীতে অনেক মানুষ অনেক সচেতন। অবশ্যই তারা মাস্ক ব্যবহার করছে, স্বাস্থ্য সচেতনতা মেনে চলছে, স্বাস্থ্যবিধিগুলো মেনে চলছে। আবার অনেকে অসচেতন, অনেকে মাস্ক পরে না, এবং তাদের কারণে আসলে অনেকেই আসলে হয়ে যায়, কি বলবো, আশঙ্কায় পড়ে যায়। সবকিছু মিলে আমি কক্সবাজারের অবস্থা জানতে চাইবো, সেখানে কি অবস্থা, মানুষ কতটা সচেতন করোনা নিয়ে? বিষয়টা হচ্ছে
অনেকে আছে যারা পজিটিভ ভাবে নিয়েছে, অনেকে আছে নেগেটিভ ভাবে নিয়েছে। নেগেটিভ কেন বলছি, দেখা যায় কি যেহেতু পর্যটন নগরী, দেখা যায় কি যখন ছুটি পাওয়া গেল, বিশেষ করে যখন গণপরিবহন খুলে দেওয়া হলো, বেশ কিছু পর্যটক কক্সবাজারে চলে এসেছেন, যাদের মধ্যে সচেতনতার কিছুটা ঘাটতি আমরা লক্ষ্য করেছি। বিশেষ করে সমুদ্রে যখন আমরা যাই তখন দেখতে পাই যে বেশিরভাগ মানুষের মুখে মাস্ক নেই। তবে এটি উল্লেখ করা অবশ্যই আবশ্যক যে আমাদের জেলা প্রশাসক স্যার যিনি ছিলেন এবং বর্তমান জেলা প্রশাসক স্যার যিনি আছেন, দুজনেই এত পরিমাণ সচেতন। তারা সবসময় আমাদের এখানে মাইকিং করা হচ্ছে, আপনারা স্বাস্থ্যবিধি মেনে চলুন, মাস্ক ব্যবহার করুন, স্যানিটাইজার ব্যবহার করুন, এই জিনিসগুলো এখানে মাইকের মাধ্যমে বা বিভিন্নভাবে প্রচার করা হচ্ছে, যার কারণে বেশ কিছু মানুষ এটাকে আমলে এনেছে। আসলে আমরা বেশ কিছু মানুষ দেখছি যারা খুবই সচেতন, তারা মাস্ক পরিধান করছে। বিশেষ করে দেখা যায় কি যারা সচরাচর রিক্সা চালায় বা যারা দিনমজুর আছে, তারা তো একটু হয়ে থাকে না যে তারা একটু কম সচেতন হয়, কিন্তু এখানে দেখা গেছে কি আমাদের এই দিকটাই আমরা অনেক বেশি সচেতন। বিশেষ করে জেলা প্রশাসক স্যার মানে আমাদের কামাল হোসেন স্যার যিনি ছিলেন, তিনি সকলের মাঝে মাস্ক বিতরণ করেছিলেন জনসাধারণের মাঝে। তো জেলা প্রশাসকের সেই মাস্ক এখন সকলেই পরিধান করছে, এটি একটি ভালো দিক বলে আমি মনে করি আর কি। আচ্ছা, আপনি তো কি বলবো গান শোনান, গান শেখান, সবকিছু সঙ্গীত নিয়ে আপনার কাজ। আপনার কাছে কি মনে হয় যে এই যে করোনার এই সংকট এবং মানুষকে সচেতন করা সবকিছু মিলে গান বা সঙ্গীত একটা বড় ভূমিকা রাখতে পারে কিনা? হ্যাঁ, অবশ্যই। এটি আসলে বলা বাহুল্য যে সঙ্গীত তো আসলে সব মানুষের কাছেই গ্রহণযোগ্যতা পায়। তো দেখা গেল কি আমি সারাদিন বলছি মাস্ক পরো, এটা করো, সেটা করো, ঠিক আছে শুনছি শুনছি, তারপর যখন দেখা যায় কি সঙ্গীতের মাধ্যমে শুনছে, সুরটা ভালো লেগেছে, কথাটা ভালো লেগেছে, তখন আমলে এনেছে, তখন তারা পড়ছে জিনিসগুলো, মানে অনুসরণ করছে। আচ্ছা এটা অবশ্যই সঙ্গীত অবশ্যই এক্ষেত্রে কার্যকরী বলে আমি মনে করি। আচ্ছা, আরেকটা গান শুনবো, শেষ গান সম্ভবত। আচ্ছা ঠিক আছে, এটা আমার খুব প্রিয় গান, অনেক ছোটবেলায় এই গানটি শুনেছিলাম। সোলসের গান, আমাদের শ্রদ্ধেয় রেজনা চৌধুরী বন্যা ম্যাম, তিনিও এই গানটি করেছেন, আমার খুব প্রিয় একটি গান। এই মুখরিত জীবনের চলার বাকি, অজানা হাজার শত কাজের ভিড়, ছোট্টবেলার শত রং করা মুখ, সুরে তুলে আজও এই মনকে ঘিরে। এই মুখরিত জীবনের চলার বাকি, অজানা হাজার শত কাজের ভিড়ে, ছোট্টবেলার শত রং করা মুখ, সুরে তুলে আজও এই মনকে ঘিরে। ঝিনুক শামুকে ভরা বালু চড়ে, ঢেউয়ের সাথে নেচেছি, রঙিন স্বপ্নে গাঁথা স্মৃতির মালা, সৈকতে ফেলে এসেছি। ঝিনুক শামুকে ভরা বালু চড়ে, ঢেউয়ের সাথে নেচেছি, রঙিন স্বপ্নে গাঁথা স্মৃতির মালা, সৈকতে ফেলে এসেছি। ওরে ছুটে যাই চলো সেই সাগর তীরে, ওরে ছুঁয়ে নিয়ে চলো ফেলে আসা মুক্ত হিরে। রাত্রিতে জোছনার তাওয়ায় বসে মজার গল্প কত শুনেছি, ডুলো ডুলো আখিতে আবির মেখে স্বপ্নের জাল বুনেছি। ওরে সে তো ভালো চোখ দুটো বুঝেছিলে, ওরে সে তো ভালো সবকিছু ঘুরেছিলে। এই মুখরিত জীবনের চলার বাকি, অজানা হাজার শত কাজের ভিড়ে, ছোট্টবেলার শত রং করা মুখ, সুরে তুলে আজও এই মনকে ঘিরে, সুরে তুলে আজও এই মনকে ঘিরে, সুরে তুলে আজও এই মনকে ঘিরে। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ প্রিয়া দত্ত। নিশ্চয়ই আপনাকেও আমরা ধন্যবাদ এবং এটিএন নিউজের সাথে যারা আছেন তাদের সকলকে ধন্যবাদ। ধন্যবাদ, এবং নিশ্চয়ই সুযোগ পেলে আপনাকে নিশ্চয়ই আপনার স্টুডিওতে নিয়ে এসে আপনার গান শুনবো, আরো বড় আয়োজন করে আপনার গান শুনবো। অবশ্যই, অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। অনেক অনেক ধন্যবাদ। এবং অবশ্যই।
দর্শক, আমাদের আজকের এই নিউজ গ্যালারি এই পর্যন্তই ছিল। আমরা আজকে অনেক আলোচনা করেছি, অনেক গল্প করেছি, অনেক গান শুনেছি। সবকিছু মিলে আমার মনে হয় আমি যেমন এনজয় করেছি, আর নিশ্চয়ই আপনারাও মজা করেছেন, আনন্দ করেছেন, এবং বেশ কিছু মেসেজও নিশ্চয়ই এই অনুষ্ঠান থেকে আপনারা পেয়েছেন। নিশ্চয়ই আগামীকাল আবার দেখা হবে। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব।